শুভ দুপুর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি হোসাইন শাহাদাত। ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির খবরাখবর নিয়ে শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি প্রতিদিনই প্রচারিত হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। তবে আজ আমরা শুরু করব নতুনভাবে, কারণ গত 4 দিন আপনারা জানেন যে বৃহস্পতিবার পর্যন্ত 4 দিনের যে বিনিয়োগ সামিট হয়েছে, সেই বিনিয়োগ সামিট উপলক্ষে আমাদের বিজনেস আওয়ারকে আমরা ভিন্নভাবে সাজিয়েছি। আজ আমরা আবারও আমাদের নিয়মিত আয়োজনে ফিরলাম। আজকেও আমরা বিনিয়োগ সামিটের নিয়ে আলোচনা করব। তবে আজ আপনারা জানেন যে দর্শক, ফিলিস্তিনের উপর ইসরায়েলের যে বর্বরোচিত হামলা, তার প্রতিবাদে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচি আজকে পালিত হবে। বিকেল 3টায় গণজমায়েতের কথা থাকলেও সকাল থেকেই আসতে শুরু করেছে সব ধরনের মানুষ, সব শ্রেণী পেশার মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন। শুরুতেই গুলিস্তান থেকে যুক্ত হবেন সহকর্মী নাইম আল জিকো, এবং সোহরাওয়ার্দী উদ্যানে আছেন সহকর্মী মাজার ইসলাম ও সাইফুল ইসলাম। শুরুতেই যাচ্ছি জিকোর কাছে। জিকো, আপনি এই মুহূর্তে প্রস্তুতি কেমন দেখছেন? যে আজকের কর্মসূচিতে আমরা জানি যে 3টায় এটির শুরু হওয়ার কথা, তবে আমরা জানতে পেরেছি যে এরই মধ্যে প্রচুর মানুষ এখন সমাবেশ হয়েছে। তারা কি বলছেন এবং সেখানকার সবশেষ পরিস্থিতি আপনার কাছ থেকে জানতে চাই। শাহাদাত, যেমনটি বলছিলেন যে আসলে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের যে বর্বরোচিত হামলা, সেটির প্রতিবাদে কিন্তু আজকে এই গণজমায়েত হতে যাচ্ছে। বাংলাদেশে সব থেকে বড় গণজমায়েত কিন্তু এটি। অর্থাৎ এর আগে কিন্তু রাজনৈতিক বিভিন্ন দল বিচ্ছিন্নভাবে কিন্তু তারা এই প্রতিবাদে কিন্তু আন্দোলন করেছে, সমাবেশ করেছে, সভা করেছে, মিছিল করেছে। কিন্তু আজকে দলমত নির্বিশেষে প্রত্যেকটি মানুষ কিন্তু এখানে এসে হচ্ছেন। আজকে যেমনটি দেখছেন যে সকাল থেকেই কিন্তু হাজার হাজার মানুষ এই গুলিস্তান 0 পয়েন্ট থেকে ঠিক সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে কিন্তু করছেন, এবং নারী পুরুষ শিশু সকলেই কিন্তু এখানে গিয়ে উপস্থিত হচ্ছেন। আজকের এই সমাবেশটিকে সফল করার জন্য কিন্তু তারা এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং এই যাত্রাটি করছেন। মার্চ ফর গাজার যেই কর্মসূচিটি সেটিতে কিন্তু অংশ নিচ্ছেন। প্রত্যেকটি মানুষ এমন নির্দেশনা দেওয়া ছিল যে নিজেদের প্রয়োজনীয় জিনিস যাতে সবাই নিয়ে আসে, তেমনই কিন্তু তাদেরকে দেখেছি যে তারা এখানে গিয়ে উপস্থিত হচ্ছেন। এবং সাধারণ মানুষের সাথে আমাদের কথা হয়েছে। প্রতিটি মানুষ যেমনটি বলছেন যে গাজায় যেই ফিলিস্তিনিতে ইসরায়েলিরা যে মুসলিম সম্প্রদায়ের উপরে যে হামলা করছে, হত্যাকাণ্ড ঘটাচ্ছে, সেটির আসলে তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি এই হত্যাকাণ্ড, হত্যাযজ্ঞ যাতে বন্ধ হয় সেজন্য কিন্তু তারা দাবি জানিয়েছেন। যেমনটি বলছিলাম যে এখানে সকাল থেকেই কিন্তু অসংখ্য মিছিল এদিক দিয়ে কিন্তু ঠিক সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে যাত্রা করেছে, এবং এখানে বেশ কিছু যারা এই সমাবেশের এবং এই কর্মসূচির সফল করতে আসলে কর্মসূচির যারা মূল মেহমান, তারা কিন্তু এই গুলিস্তান 0 পয়েন্ট থেকেই সেই সোহরাওয়ার্দী উদ্যানের দিকে রওনা হবেন, এবং হয়তোবা তখন তারা তাদের যেই বক্তব্যগুলো সেগুলো কিছুটা গণমাধ্যমের সাথে প্রকাশ করতে পারেন, যদিও মূল বক্তব্য তারা দেবেন ঠিক সোহরাওয়ার্দী উদ্যানের সেই মঞ্চ থেকেই। যেমনটি জানেন যে ইসরায়েলের যেই আর্থিকভাবে যেভাবে লাভবান হয়, সেই দিকগুলো আসলে কিভাবে বর্জন করা যায়, সেগুলোর ক্ষেত্রে বাংলাদেশের আসলে পদক্ষেপ কি থাকবে, সেই বিষয়ে একটি দিক নির্দেশনা দেয়া হবে এখানে। যেমনটি আমরা দেখেছি যে প্রত্যেকটি পয়েন্টে কিন্তু স্বেচ্ছাসেবক দল উপস্থিত রয়েছে, যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে উপস্থিত হয়ে মিছিল নিয়ে যারা যাচ্ছেন তাদেরকে যেমন সহযোগিতা করছেন নির্দিষ্ট রাস্তাটি দেখিয়ে দেওয়ার জন্য, তেমনই কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করছেন। পাশাপাশি আমরা দেখেছি যে আজকের এই বড় জমায়েতে যাতে কোনো দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য কিন্তু সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কিন্তু সরব উপস্থিতি রয়েছে রাজধানীর প্রত্যেকটি মোড়ে, এবং পুরো যদি বলি সোহরাওয়ার্দী উদ্যান কেন্দ্রিক যেই রাস্তাগুলো রয়েছে, অর্থাৎ 0 পয়েন্ট, নাইটেঙ্গেল মোল, কাকরাইল, শাহবাগ থেকে শুরু করে আপনার ঠিক নীলক্ষেত মোড়, সেই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী
বাহিনী যান চলাচল নিয়ন্ত্রণ করছেন এবং নির্দিষ্ট কিছু রাস্তা দিয়ে কিন্তু বাস চলাচল করতে পারছে। আমরা যেটি দেখেছি যে ডাইভারশন করা হয়েছে এবং নির্দিষ্ট কিছু দিক দিয়ে দেওয়া হয়েছে, যে দিক থেকে কিন্তু এই সমস্ত গাড়ি চলাচল করছে। তো সামগ্রিকভাবে যদি বলি যে আজকের এই দিনটিকে সফল করার জন্য কিন্তু এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন উপস্থিত রয়েছেন, তেমনই কিন্তু এখানে বহু মানুষ আসছেন যারা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়, এবং যেমনটি এই কর্মসূচি পালনের ক্ষেত্রে বলা হয়েছিল যে রাজনৈতিক দলের যেই আসুক না কেন তারা যাতে কোনো রকমের দলের কোনো ব্যানার বা ফেস্টুন যাতে না নিয়ে আসে, ঠিক তেমনটি কিন্তু দেখছি যে এখানে কোনো রাজনৈতিক দল নয়, দল মত নির্বিশেষে ঠিক ফিলিস্তিনের পতাকা, বাংলাদেশের পতাকা নিজের গায়ে নিয়ে হাতে তুলে কিন্তু রওনা হয়েছেন ঠিক সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে আজকের এই দিনটিকে সফল করতে। সেখানে যাতে ফিলিস্তিনে যাতে মুসলিম ভাই বোনদের এবং যারা আমাদের মুসলিম ভাই বোনেরা রয়েছেন, শিশুরা রয়েছেন, নারীরা রয়েছেন, তাদের উপরে যাতে কোনো রকমের অত্যাচার চালানো না হয় সেজন্য কিন্তু তারা দাবি জানিয়েছেন। পাশাপাশি এই হত্যাকাণ্ড বন্ধ হবে এমনটি কিন্তু প্রত্যাশা করছেন আজকে এই মার্চ ফর গাজাতে অংশ নেয়া প্রতিটি মানুষ। তো এই ছিল এখন পর্যন্ত 0 পয়েন্ট থেকে আমার সবশেষ তথ্য। আমার আরেক সহকর্মী সোহরাওয়ার্দী উদ্যানে রয়েছেন সাইফুল, তার কাছে যাব সেখানকার অবস্থা জানতে। সাইফুল, যদি ভেতরের একটু পরিস্থিতি আমাদের জানান। নাইমাল জিকু, আপনাকে ধন্যবাদ। আমি রয়েছি আসলে সোহরাওয়ার্দী উদ্যানের যে গেট টিএসসি প্রাঙ্গণে। এখানে কিন্তু আমি সকাল থেকেই লক্ষ্য করেছি হাজার হাজার মানুষ তারা আজকেই মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য মিছিল নিয়ে এখানে অংশ নিয়েছেন, এবং আজকে এই সমাবেশকে সফল করার জন্য কিন্তু রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষের যে ব্যাপক সমাগম, সেই সমাগমকে আসলে অতীতের যে কোনো সমাবেশ কিন্তু ছাড়িয়ে গেছে। এবং যারা এখানে অংশ নিয়েছেন তাদের সাথে কথা বলেছি, প্রত্যেকেই বলছে আসলে ফিলিস্তিনবাসীর প্রতি একটি সহমর্মিতা এবং ইসরায়েলের যে বর্বরতা, সেই বর্বরতার প্রতিবাদে আজকের এই কর্মসূচি। এবং আজকের এই কর্মসূচি মূলত শুরু হবে বিকেল 3টায়। তার আগেই কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টে কিন্তু বিপুল সংখ্যক মুসলমান এবং ধর্মপ্রাণ মানুষ এবং নানা শ্রেণী পেশা মানুষের কিন্তু উপস্থিতি আমি লক্ষ্য করেছি। এবং তারা প্রত্যেকে কিন্তু বলছে ফিলিস্তিনে যে একের পর এক নারী, শিশুসহ সর্বস্তরের মানুষকে, নিরপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে এবং আন্তর্জাতিক আইন অমান্য করে সেই হত্যাকাণ্ডগুলো চলছে। সেই হত্যাকাণ্ড বন্ধের জন্য তারা বিশ্ববাসীর যেমন সমর্থন চাচ্ছেন, মুসলিম বিশ্বের সমর্থন চাচ্ছেন, পাশাপাশি জাতিসংঘ এবং ওআইসির একটি জোরালো ভূমিকা কিন্তু প্রত্যাশা করছেন আজকের এখানকার যারা মানুষ। এবং আজকে যারা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন অনেকে কিন্তু বলছেন ইসরায়েল যে একের পর এক ফিলিস্তিনের গাজা এবং রাফাতে হত্যাকাণ্ড চালাচ্ছে, সেই হত্যাকাণ্ডটি আসলে মানবতা বিরোধী অপরাধ। এই অপরাধের দায়ে ইসরায়েলকে আন্তর্জাতিক আইন অনুযায়ী বিচারের মুখোমুখি করার কিন্তু তারা দাবি জানাচ্ছেন। পাশাপাশি ইসরায়েলের যে পণ্য রয়েছে সেই পণ্য কিন্তু বয়কট করার আহ্বান জানিয়েছেন এখানকার যারা আজকে কর্মসূচিতে অংশ নিয়েছেন। এবং আজকের এই কর্মসূচিতে দেশের বিশিষ্ট ইসলামিক স্কলার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং নানা শ্রেণী পেশার যারা মানুষ রয়েছেন তারা কিন্তু এখানে অংশ নেবেন। শাহ আহমদুল্লাহ, মিজানুর রহমান আজহারি সহ বিশিষ্ট আলেমরা আজকে এখানে বক্তব্য রাখার কথা রয়েছে। এবং আজকের এই কর্মসূচি ঘিরে কিন্তু আমি লক্ষ্য করেছি টিএসসি, নীলক্ষেত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা মোতায়েন রয়েছে। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বোচ্চ সচেষ্ট রয়েছে এবং পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশও কিন্তু তৎপর রয়েছে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করার জন্য। এবং যারা আয়োজক রয়েছেন তারা আসলে নিজস্ব স্বেচ্ছাসেবী বাহিনী তাদের রয়েছে এবং তারা কিন্তু বলছেন আজকের এই কর্মসূচিটি সফল করার জন্য শেষ পর্যন্ত সবাই তাদের ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করে সেই বিষয়ে কিন্তু বলছেন তারা। আমাদের আরেকজন সহকর্মী মাঝার ইসলাম রয়েছেন সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি মাঝারের কাছে। মাঝার, আপনি সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে রয়েছেন, আপনার এখানে এখনকার যে সর্বশেষ পরিস্থিতি সেটি আমাদের জানান। একটু দূরে 2
সাইফুল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর যে গণজোয়ার আজকে বেলা ৩টায় শুরু হওয়ার কথা, সেটি ৩টার আগেই কিন্তু গণজোয়ারে পরিণত হয়েছে। ঠিক আবার যে পেছনের সাইডটি আছে, অর্থাৎ আমরা ঠিক রয়েছি মঞ্চের সামনে, সেই মঞ্চের সামনে আপনি দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ ইতিমধ্যেই এসে পৌঁছেছে এবং ফিলিস্তিনিদের পতাকা হাতে ফিলিস্তিনিদের পক্ষে স্লোগান দিয়ে বাংলাদেশের মানুষ যে গণজোয়ার সৃষ্টি করতে যাচ্ছে ইতিমধ্যেই তার প্রমাণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমাদের সহকর্মীরা বলছিলেন যে শুধু রাজধানী সোহরাওয়ার্দীর এই উদ্যানটি নয়, আশেপাশের যত অঞ্চল আছে ইতিমধ্যেই কিন্তু ব্যাপক লোক সমাগম হয়েছে এবং তারা ছোট ছোট মিছিল নিয়ে আস্তে আস্তে এই মূল যে মঞ্চ সেই মঞ্চের দিকে আসতে শুরু করেছেন এবং বেলা ৩টায় আনুষ্ঠানিকভাবে এই মার্চ ফর গাজা কর্মসূচিটি শুরু হওয়ার কথা রয়েছে, যেখানে উপস্থিত থাকবেন বাংলাদেশের বরেণ্য আলেমগণ, থাকবেন বিভিন্ন রাজনৈতিক দলের হাইকমান্ডের নেতৃবৃন্দ, থাকবেন ইসলামী বিভিন্ন সংগঠন, সামাজিক সংগঠন, অর্থাৎ আমজনতা 18 কোটি জনগণের একটি বড় অংশ কিন্তু আজকে এই সোহরাওয়ার্দী উদ্যানের জনসমুদ্রে তারা আসবেন এবং যারা এই জনসমুদ্র অংশ হতে না পারবেন তারা কিন্তু রাজধানীর বাহির থেকে তারা এই টিভির পর্দায় বা বিভিন্ন গণমাধ্যম সহ তারা সমর্থন জানিয়ে যাচ্ছেন এবং তারাও কিন্তু তাদের সেই উচ্ছ্বাস প্রকাশের কথা বলছেন। তারা বলছেন গত 17 মাস যাবৎ রীতিমতো বিভৎস কাজ চলছে এই গাজার উপর, বিশেষ করে গাজাবাসীর উপর। ফিলিস্তিন অপারেশন আয়রন সোর্স নামে যে গণহত্যার মিশন শুরু করেছিল সেই মিশন কিন্তু এখনো চলমান, সেই মিশন কবে শেষ হবে এখনো কিন্তু বলা যাচ্ছে না। ফলে বাংলাদেশের জনগণ ফিলিস্তিনিদের পাশে সেটি বোঝানোর জন্যই কিন্তু বেশ কিছুদিন থেকে আমরা বিভিন্ন বিক্ষোভ মিছিল, সমাবেশ, মানববন্ধন দেখছিলাম এবং বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এমন একটি মার্চ ফর গাজা কর্মসূচির আয়োজন করেছে প্যালেস্টাইন মুভমেন্ট সলিডারিটি নামক যে সংগঠনটি। সেই সংগঠনটি ফলশ্রুতিতে হচ্ছে তারা এই যে বিক্ষোভের বা সমাবেশের ডাক দিয়েছে সেই সমাবেশ কিন্তু ইতিমধ্যেই ব্যাপক জনসমুদ্রে পরিণত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন শুধু রাজধানী ঢাকায় নয়, রাজধানী ঢাকার বাহির থেকেও ব্যাপক লোক সমাগম এসেছে আমরা দেখতে পেয়েছি এবং যতগুলো পয়েন্ট আছে এই সোহরাওয়ার্দী উদ্যানে ঢোকার প্রত্যেকটা পয়েন্টে কিন্তু লোকে লোকারণ্য এবং সবার হাতে ফিলিস্তিনিদের পতাকা। আপনারা দেখতে পাচ্ছেন যে ফিলিস্তিনিদের পক্ষে নানা স্লোগান দেওয়া হচ্ছে, সেখানে ফিলিস্তিনিদের পতাকা উড়ানো হচ্ছে। আপনি জানেন যে এই একেবারে ছোট্ট একটি শহর হচ্ছে গাজা, সেই গাজায় প্রায় 51 লক্ষের অধিক মানুষ বসবাস করে। গত 17 মাস ধরে চলা অর্থাৎ 2023 সালের 7 অক্টোবর সেই গণহত্যায় এখন পর্যন্ত 51,000-এর অধিক মানুষ নিহত হয়েছেন এবং এই গণহত্যায় সবচেয়ে যে বিষয়টি মানুষকে, বিশ্ববাসীকে কাঁদিয়েছে সেটি হচ্ছে শিশুদেরকে টার্গেট করে করে হত্যা করা হচ্ছে, নারীদেরকে টার্গেট করে করে হত্যা করা হচ্ছে এবং হামাস যোদ্ধাদের বিরুদ্ধে, হামাস যোদ্ধাদের নিপীড়নের নামে, তাদেরকে নির্মূলের নামে ইসরায়েলের প্রধানমন্ত্রী বা তার সেনাবাহিনী আইডিএফ যেভাবে গণহত্যা চালাচ্ছে নিরীহ গাজাবাসীর উপর, সেটি কিন্তু সারা বিশ্বের হৃদয়ে কম্পন হচ্ছে, সারা বিশ্বের মুসলমানদের রক্তক্ষরণ হচ্ছে এবং সেই বর্বরতার প্রতিবাদেই কিন্তু বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, শুধু মুসলিম রাষ্ট্র নয়, যারা এই গণহত্যাকে যে রাষ্ট্রপ্রধানরা বিভিন্নভাবে উস্কানি দিচ্ছেন তারাও তার দেশের জনগণ কিন্তু বিক্ষোভ করছেন এই গণহত্যার বিরুদ্ধে। আপনি জানেন এই গণহত্যা নিয়ে বিভিন্ন দেশ কিন্তু আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল আছে সেখানে অভিযোগ করেছেন, অর্থাৎ ইসরায়েলের রক্তচোষা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে থামানোর জন্য বিশ্ব মোড়লদের প্রতি কিন্তু অনেক দেশে আহ্বান জানাচ্ছেন। কিন্তু সে বিশ্ব মোড়ল এবং বিশ্ববাসীর আহ্বান উপেক্ষা করে নেতানিয়াহু এবং তার সেনাবাহিনী আইডিএফ যেভাবে গণহত্যার মিশনে নেমেছেন তাদের উদ্দেশ্যই হচ্ছে পুরো গাজাকে ধ্বংসাত্মকে পরিণত করে এবং তার প্রমাণে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে গাজার 69% যে দালান বা হচ্ছে সেখানে অবকাঠামো রয়েছে সেই অবকাঠামোগুলো ধ্বংসের দ্বারপ্রান্তে এবং সেগুলো ধ্বংস হয়ে গেছে। এই জন্য আর যেন সেই ধ্বংসলীলা দ্রুত বন্ধ করা যায়, সেই বন্ধের মাধ্যমে যেন এই বিশ্ববাসী, বিশেষ করে গাজাবাসীর পক্ষে, গাজাবাসীদের জন্য তাদের পক্ষে দাঁড়ানো যায়, সেই কর্মসূচির অংশ হিসাবেই কিন্তু এই আজকের সেই মার্চ ফর গাজা কর্মসূচি। এবং এখানে বিএনপি, জামাত, এনসিপি, বাংলাদেশের ইসলামিক যে অন্যান্য সংগঠন এবং সামাজিক সংগঠনগুলো রয়েছে তারা আসবেন এবং সংহতি জানাবেন। সেই সংহতির অংশ হিসাবেই কিন্তু ইতিমধ্যেই সেখানে জনসমুদ্র পরিণত হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং এই প্রোগ্রামটিকে সুন্দরভাবে ব্যবস্থা করার জন্য মঞ্চের যে মূল মঞ্চ সেই মঞ্চের পরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। ফলশ্রুতিতে এই যে গাজাবাসীর পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে সেই গণজোয়ারের মাধ্যমে বিশ্বের কাছে আরও একবার জানান দিচ্ছে গাজাবাসীর পক্ষে আছে বাংলাদেশের জনগণ এবং যে কোনো নিপীড়নের বিরুদ্ধে তারা কণ্ঠস্বর উচ্চার করে ইসরায়েলের বিরুদ্ধে নানা স্লোগান দিচ্ছেন এবং গাজাবাসীর পক্ষে থাকার প্রত্যয় তারা ব্যক্ত করছেন। এই ছিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। দর্শক, ফিলিস্তিনের উপর ইসরায়েলের যে বর্বরোচিত হামলার
প্রতিবাদে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান সহ বেশ কিছু স্থানে চলছে মার্চ ফর গাজা কর্মসূচি। এর প্রস্তুতি অর্থাৎ বিকেল 3টায় যে কর্মসূচি শুরু হবে এরই মধ্যে লোকারণ্য হয়ে গেছে এসব স্থান। সেখানকার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এবার আমাদের নিয়মিত আয়োজনে যেতে চাই। দর্শক, আপনারা জানেন যে 4 দিনের বিনিয়োগ সম্মেলন শেষ হয়ে গেল ঢাকায়, এবং এই বিনিয়োগ সম্মেলনকে একটি এ যাবৎকালের সবচেয়ে সফল একটি সম্মেলন বলা হচ্ছে, বিশেষ করে দেশের বিদেশি বিনিয়োগ আনার ক্ষেত্রে। সেই সম্মেলনে আসলে বাংলাদেশের প্রাপ্তি এবং প্রত্যাশা কি ছিল, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে একজন অর্থনীতিবিদ আমাদের সাথে যুক্ত হয়েছেন, জনাব মাহমুদ হোসেন, অর্থনীতি বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি জনাব মাহমুদ হোসেন। আমাদের সাথে স্টুডিও থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুজন সহকর্মী রিয়াদ সুমন এবং ওয়ালিদ সাকিব। তারা দুজনই এই সম্মেলনের 4 দিনের সম্মেলন কভার করেছেন, এবং তাদের কাছ থেকে আমরা জানতে চাইব যে এই সম্মেলনে তারা আসলে কেমন সম্মেলন হলো এবং সরকারের যে প্রত্যাশা ছিল সেটি কতটা পূরণ হয়েছে। তবে আমরা এই মুহূর্তে বিরতির সময় হয়েছে, বিরতির শেষে আমরা আলোচনা শুরু করব। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। আমরা আজকে আলোচনা করব বিনিয়োগ সামিটের প্রাপ্তি এবং প্রত্যাশা নিয়ে। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন মাহমুদ হোসেন, অর্থনীতি বিশ্লেষক। আমরা তার কাছে যেতে চাই। জনাব মাহমুদ হোসেন, আপনি তো নিশ্চয়ই বিনিয়োগ সম্মেলনটা ভালোভাবে অবজার্ভ করেছেন। এবারের বিনিয়োগ সম্মেলনটা আসলে কেন আলাদা? মানে এখানে আমরা যেটি দেখেছি যে সরকারের একটি মানে হোমওয়ার্ক ছিল, আমরা যেটা দেখেছি যে এই সম্মেলনটা করার আগে, এবং তারা আসলে কিভাবে বিদেশি বিনিয়োগকারীদেরকে সত্যিকার অর্থে বাংলাদেশে বিনিয়োগের জন্য আগ্রহী করে তোলা যায়, আস্থায় ফেরা যায়, সেই জায়গাটাতে কাজ করেছে এমনটা মনে হয়েছে। আপনার বিশ্লেষণ জানতে চাই। ধন্যবাদ আপনাকে। দেখুন, সবচেয়ে প্রথমত স্বীকার করে নিতে হবে যে বাংলাদেশ আমাদের হচ্ছে ক্যাপিটাল শর্টেজ কান্ট্রি। আমাদের সবসময় একটা মূলধনের প্রয়োজন আছে, বাইরে থেকে এফডিআই দরকার আছে, যেহেতু আমাদের মূলধনের ঘাটতি কান্ট্রি। তো কাজেই সব সরকার আপনার বিগত কয়েক দশক ধরেই কিন্তু ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করার জন্য বিভিন্ন রকম আপনার পদক্ষেপ নিয়েছে, এবং সেখানে যেমন পলিসি রিফর্ম করেছে, আবার বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়েছে। তো কাজেই আপনার বিনিয়োগের তো বিদেশি বিনিয়োগের কোনো বিকল্প নাই, এটা নাম্বার 1। নাম্বার 2, দেখেন আরো একটা ইম্পর্টেন্ট যেটা ছিল যে বিগত কয়েক বছর যাবত বিনিয়োগ কিন্তু বছর টু বছর, ইয়ার টু ইয়ার কিন্তু কমছিল। যেমন মনে করেন 2022-এ যেটা ছিল 23-এ সেখান থেকে কমেছে, 23-এ যেটা ছিল সেখান থেকে 24-এ এসে কমেছে। তারপর আরো একটা ইম্পর্টেন্ট রিজন ছিল যে এই যে আমাদের বিগত সরকার, যিনি ক্ষমতা থেকে চলে গিয়েছিল, তো তারা যে ন্যারেটিভটা উন্নয়নের দ্বারা করেছিল, সেই ন্যারেটিভটা কিন্তু এই দেখা গেছে যে অনেক অংশে তথ্য নির্ভর বললেও সেখানে তথ্যের বিভ্রাটের কারণে তারা যে উন্নয়নের কথা বলছিল ওই পরিমাণ উন্নয়ন হয়নি বলে আমরা বিভিন্ন রকম স্টাডি বা রিপোর্টে দেখতে পেরেছি। তো এরকম একটা অবস্থায় যেখানে মানুষজন ইনফ্লেশনের চাপে আছে, মানুষের আপনার মনে করেন জব অনেক স্কুইজ হয়ে গেছে, ইভেন গভর্নমেন্টের একটা স্টেবিলিটি আনস্টেবিলিটির একটা ব্যাপার ছিল, যেটা আনইলেক্টেড গভর্নমেন্ট বলে অনেকে বলতে চাচ্ছিলেন, যে এই অবস্থায় বাংলাদেশ আবার তার উন্নয়নের ধারায় ফিরতে পারবে না। সেক্ষেত্রে বাংলাদেশ যে রাইট পাথে আছে এটা শোকাজ করার জন্য, এবং বাংলাদেশ যে একটা লুক্রেটিভ জায়গা ইনভেস্টমেন্টের জন্য, এটা দেখানোর জন্য এই ইনভেস্টমেন্ট সামিটটা আলাদা রকম একটা গুরুত্ব ছিল। দেখুন, একটা ইনভেস্টমেন্ট সামিটে মেনলি যে জিনিসটা থাকে, যে আপনার মেনলি হচ্ছে আপনার এখানে যেটা শোকাজ করতে চাওয়া হয় বা যে জিনিসটা অ্যাচিভ করতে চাওয়া হয়, যে এখানে কিছু ইনভেস্টমেন্ট প্লেজেস হবে, এখানে কিছু পার্টনারশিপ অ্যারেঞ্জমেন্ট এগ্রিড হবে, এখানে
ইনভেস্টরদের অ্যাটাক করার জন্য কিছু পলিসি অ্যানাউন্সমেন্ট হবে, ইভেন কিছু সেক্টরাল হাইলাইট হবে। এগুলোই তো আপনার মনে করেন মোটা দাগে চাওয়া হয়। ওই দিক থেকে যদি দেখেন, আপনি যখন প্রিপারেশনের কথা বললেন, তখন দেখবেন যে আমাদের বর্তমান যে বিরা চেয়ারম্যান আছেন বা ডক্টর ইউনূস সাহেব, যিনি চিফ অ্যাডভাইজার হিসাবে আছেন, যিনি শুধুমাত্র বাংলাদেশের অ্যাম্বাসেডর না, যাকে ধরা হয় যে হি ইজ অ্যান ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ ফিগার। তো এইগুলা শোকেজ করার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ ওয়ার্কআউট আগে করা হয়েছিল। যেমন আমি যদি একটা ছোট্ট উদাহরণ দেই, যে ইয়াং ওয়ান কর্পোরেশন, যেটা লার্জেস্ট ইনভেস্টমেন্ট হিসেবে ধরা হয়, যেটা ওয়ান অফ দা আপনার মনে করেন হাইয়েস্ট এক্সপোর্ট আর্নিং সেক্টর বলা যায়, যে গার্মেন্টস এ তারা আছে, এক্সপোর্টস ইয়ারে কাজ করে, তার চেয়ারম্যানকে যে সিটিজেনশিপ দেয়া এবং তার কাছ থেকে একটা টেস্টিমোনিয়াল নেয়া, এটা কিন্তু এই যে প্ল্যানটা করা হয়েছে, হোমওয়ার্ক করেই করা হয়েছে এবং সাকসেসফুলি করা হয়েছে, এবং তাকে অ্যাম্বাসেডর হিসাবে তৈরি করে তাকে দিয়ে কিন্তু কোরিয়ান পটেনশিয়াল ইনভেস্টরদের আনা হয়েছে। ইভেন চিফ অ্যাডভাইজার মহোদয় যখন তার বক্তব্য দিয়েছে, তখন প্রথম তাকে আপনার অভিবাদন করেছে ওই প্রোগ্রামে। তারপর উনি যাদেরকে কোরিয়া থেকে নিয়ে আসছে বা অন্যান্য কোরিয়ান পটেনশিয়াল ইনভেস্টর যারা আছে, তাদেরকে আলাদাভাবে রিকগনাইজ করা হয়েছে। তাহলে দেখুন এর পিছনে কত পরিমাণ অর্গানাইজ হোমওয়ার্ক ছিল এবং কত মেটিকুলাসলি প্ল্যান করা হয়েছিল, এটা এখান থেকে কিন্তু বোঝা যায়। তো এদিক থেকে আমি বলবো যে সব দিক থেকেই কিন্তু গভর্নমেন্ট যথেষ্ট পরিমাণ আন্তরিকতা, সততা নিয়ে কিন্তু আপনার মনে করেন এই ইনভেস্টমেন্ট সামিটটা অর্গানাইজ করেছে এবং ওভারঅল অ্যারেঞ্জ করেছে। তো এটা হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং। দুজন সহকর্মী আছেন স্টুডিও থেকে যুক্ত হয়েছেন, তারা দুজনই আসলে এই সামিট 4 দিন ধরে একেবারে খুব কাছ থেকে দেখেছেন, কভার করেছেন, রিপোর্ট করেছেন। তাদের কাছ থেকে একটু জানতে চাইবো। আমি প্রথমেই যেতে চাই সহকর্মী রিয়াজ সুমনের কাছে। রিয়াজ, আপনি তো দেখলেন এবং জনাব মাহমুদ হোসেনের যেটি বলছিলেন যে ডক্টর ইউনূসের যে এক ধরনের সারা বিশ্বে গ্রহণযোগ্যতা এবং তিনি যে ধরনের কাজগুলো করছেন, এই যে ইয়ং ওয়ানের যিনি কর্ণধার, তাকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হলো, আপনি ইপিজেডগুলোতে গেছেন, বিনিয়োগকারীদেরকে ইপিজেডগুলোতে পরিদর্শন করা হয়েছে, এটির আসলে ইম্প্যাক্ট কি? মানে সামনের দিনে ইপিজেডগুলো আমাদের কতটা কার্যকরী হবে এই বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে, আপনি কি দেখেছেন? Yes. রিয়াজ, আপনি কি আমার প্রশ্ন শুনতে পেয়েছেন? জি, প্রশ্নটা। রিয়াজ, আপনি গত 4 দিনে আসলে কি দেখলেন বিনিয়োগ সম্মেলন এবং এই যে বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলো যে আমাদের বিনিয়োগকারীদেরকে তাদেরকে নিয়ে যাওয়া হলো, যে সম্মেলনটি হয়েছে, এটি বাংলাদেশের আসলে এতদিন যতগুলো সামিট হয়েছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য সামিট বলা যায়। কারণ এবার একটি পরিবর্তিত সরকারের মধ্য দিয়ে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চলছে, তাদের একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট এবারের আয়োজন। এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের একটি অভিজাত হোটেল থেকে শুরু করে সেই ইনভেস্টমেন্ট সামিটে অংশগ্রহণকারী যারা বিনিয়োগকারী আছেন, তাদেরকে কিভাবে এই সামিটের সাথে কানেক্ট করা যায় বা এই উদ্দেশ্যটি তাদেরকে দেখানো যায়, সেজন্য কিন্তু তাদেরকে শুধু ওই 5 তারকা হোটেলেই নয়, সেখান থেকে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে দেশের যে অর্থনৈতিক অঞ্চল, সেই অঞ্চলগুলোতে, এবং সেখানে তাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে বাংলাদেশের যে বিনিয়োগের সম্ভাবনা এবং এখানে যারা ইতিমধ্যে বিনিয়োগ করেছেন তারা কতটা ভালো আছেন বা এখান থেকে কীভাবে প্রফিট তারা অর্জন করছেন, সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি যে বিনিয়োগকারী যারা এসেছেন তাদেরকে সেই অর্থনৈতিক জোনগুলোতে তাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা দেখেছি তাদেরকে দেখানো হয়েছে। এবং চট্টগ্রামের আনোয়ারার
কোরিয়ান ইপিজেড এবং ঢাকার পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জের 2500-এ বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন, দুইটি জোনে আমরা দেখেছি যে বিদেশি যে বিনিয়োগকারী এবং সাথে দেশীয় বিনিয়োগকারীও ছিলেন, তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তারা আসলে একেবারে সামনের থেকে এখানকার বিনিয়োগের যে পরিবেশ সেই জায়গাটি তারা দেখার সুযোগ পেয়েছেন এবং তাদের মধ্যে একটা আস্থা আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের বিনিয়োগ নিয়ে তাদের মধ্যে যে একটা ধোঁয়াশা ছিল যে আসলে এখানে বিনিয়োগ করে লাভবান হওয়া যাবে কিনা বা আসলে তাদের লাভ নিয়ে দেশে ফেরত যেতে পারবেন কিনা, এরকম একটি যে ধোঁয়াশা ছিল সেটি অনেকটা তারা পরিষ্কার হয়েছেন। কারণ তারা সেখানে দেখেছেন যে অন্যান্য ইনভেস্টররাও সেখানে কিন্তু বিনিয়োগ করে লাভবান হচ্ছেন। এর পাশাপাশি বিনিয়োগকারীদের মধ্যে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি, তাদের আসলে বাংলাদেশের বিনিয়োগের দীর্ঘদিনের ধরে যে একটা প্রতিবন্ধকতা ছিল, বিশেষ করে আপনার আমলাতান্ত্রিক জটিলতা, বিদ্যুৎ জ্বালানির সংকট এবং দাপ্তরিক নানান ভোগান্তির কথাগুলো কিন্তু এই সামিটে তারা তুলে এনেছেন। তারা বলেছেন যে বিনিয়োগ করার জন্য তারা যখনই সিদ্ধান্ত নেন, এরকম বিষয়গুলো তাদের সামনে যখন আসেন তখন তারা কিন্তু মূলত অনেক একটা সময় যে আর যখন এই কাগজপত্রের ঝামেলায় পড়ে যান বা জ্বালানির সংকটের একটা অনিশ্চয়তার মধ্যে পড়েন, তখন কিন্তু তারা আর বিনিয়োগে আসতে চান না। তো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার, বিশেষ করে এই সেক্টরের যারা দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা, তারা কিন্তু বেশ কিছু ইনিশিয়েটিভ নিয়েছেন। আপনারা দেখেছেন যে বিডার যিনি চেয়ারম্যান আশিক চৌধুরী, তিনি তার প্রেজেন্টেশনে সেই বিষয়গুলো উপস্থাপন করেছেন, কিভাবে বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করা যায়, কিভাবে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করা যায় এবং বাংলাদেশে বিগত দিনের বিনিয়োগের যে রাস্তাগুলো যেখানে প্রতিবন্ধকতা ছিল, সেই জায়গাগুলোতে কিভাবে স্মুথলি আরো সহজভাবে সহজীকরণ করে এই জায়গাগুলোতে বিনিয়োগের রাস্তাগুলো প্রসারিত করা যায়, সেই বিষয়গুলো কিন্তু আশিক চৌধুরী তার প্রেজেন্টেশনে এবং আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আবারও একটা বিষয় আবারও ফিরবো আমরা একটু আমাদের আরেকজন সহকর্মী ওয়ালিদ সাকিবের কাছ থেকে একটু শুনতে চাই। ওয়ালিদ, এর আগে আসলে বিনিয়োগ আকর্ষণে নানান ধরনের আমরা আগের সরকারের অনেক কর্মসূচি দেখেছিলাম। 450 জন বিনিয়োগকারী বাংলাদেশে সম্মেলনে অংশগ্রহণ করেছেন, যেটি আসলে বাংলাদেশের ইতিমধ্যে এতগুলো সামিটের মানে এটি বড় একটি মাইলফলক বলতে পারেন এবং তার মধ্যে থেকে উল্লেখযোগ্য বেশ কিছু ঘটনাও কিন্তু আছে, যার মধ্যে আপনি দেখেছেন যে আইএলও এবং জি ধন্যবাদ রিয়াজ। আমরা ওয়ালিদ সাকিবের কাছ থেকে একটু শুনতে চাইবো যে ওয়ালিদ, আগের সময়ের যে গত সরকারের আমলে যে ধরনের উদ্যোগগুলো নেওয়া হতো, আমরা দেখেছি অনেক টাকা খরচ করে বড় ধরনের বিশাল বহর নিয়ে যাওয়া হতো বিদেশে, ইউরোপে রোড শো করা হতো। আমরা কিন্তু সেখানকার কোনো সুফল আসলে আমরা দেখিনি যে বিনিয়োগের ক্ষেত্রে পড়েছে, ইতিবাচক কোনো প্রভাব আমরা দেখিনি। আমরা দেখেছি যে দিনকে দিন আসলে বিনিয়োগ কমেছে, বিদেশি বিনিয়োগ। সেই জায়গাটা থেকে এইবারের সামিটটা কতটা ব্যতিক্রম এবং এটি কি আসলে আগের মতোই হবে নাকি এটা আসলে সুফল বয়ে আনবে বলে আপনি মনে করছেন? যে আসলে এবারের যে সামিটটা এবার হয়েছে, সেই সামিটটাকে আমরা আসলেই অনেকটা ব্যতিক্রম, অনেকটা না পুরোপুরি ব্যতিক্রম আমরা বলতে পারি। আমরা এর আগে দেখেছি যে বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য দেশের বাইরে কিন্তু বিডা এবং পুঁজিবাজারের যে নিয়ন্ত্রক সংস্থা ছিল বিএসইসি, তারা দুইটি সংস্থা মিলে কিন্তু একসাথে দেশের বাইরে বিভিন্ন রোড শো করেছে। 2021 সাল থেকে আগস্টে ক্ষমতার পট পরিবর্তনের আগ পর্যন্ত অন্তত ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যের অন্তত 10টি দেশে তারা বিভিন্ন রোড শো করেছে। এসব রোড শো যখন তারা করেছিল, অর্থাৎ আমরা তখন আসলে বিএসইসি যিনি চেয়ারম্যান ছিলেন তার সঙ্গে আমরা কথা বলতাম, তিনি আমাদেরকে বলেছিলেন এবং তখন আমাকে তিনি একটি ইন্টারভিউতে বলেছিলেন যে এই যেই রোড শোগুলো রয়েছে সেই রোড শোগুলো হচ্ছে বিদেশি বিনিয়োগ আনবে, প্রচুর পরিমাণে বিদেশি বিনিয়োগ বাংলাদেশে আসবে। কিন্তু যখন আমরা রোড শোর পরবর্তী রোড শোগুলো যখন 2021 সালে রোড শো শেষ হলো, আমরা দেখলাম যে ওই বছর কিন্তু বিদেশি বিনিয়োগ কমেছে। 2022 সালে বিদেশি বিনিয়োগ, অর্থাৎ শেয়ার বাজারের কথা বলি, যেহেতু সেই রোড শোগুলো বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাই করেছে, সেজন্য শেয়ার বাজার নিয়েই একটু বলি। তো তখন আমরা দেখেছি যে 2022 সালেও বিদেশি বিনিয়োগ কমেছে পুঁজিবাজারে। তো যখন এমন একটা অবস্থা হলো, তখন আমরা আবার তখন বিএসইসি যিনি চেয়ারম্যান ছিলেন অধ্যাপক শিবলি রুবাইয়াতুল ইসলাম, তার কাছে আমরা জানতে চেয়েছিলাম যে তিনি বলেছিলেন তার উল্টোটা আমরা দেখতে পাচ্ছি কেন। তখন তিনি আসলে সুর পাল্টিয়েছিলেন, তিনি বলেছিলেন যে না, আমরা আসলে বিদেশি বিনিয়োগ আনার জন্য
জন্য এই ধরনের কোনো রোড শো করিনি। আমরা আসলে এই যে রোড শোগুলো করেছি সেই রোড শোগুলোর আমাদের উদ্দেশ্য ছিল মূলত বাংলাদেশকে বিশ্বের কাছে পরিচিত করানো। তো আসলে বাংলাদেশকে অর্থাৎ এই যে একটা বিষয় ছিল ওই রোড শোগুলো নিয়ে কিন্তু একটা সমালোচনাও আছে, বলা হচ্ছে যে তখন ওইসব রোড শোর মাধ্যমে আসলে বিদেশে অর্থ পাচার করা হয়েছে, সেটি আসলে সমালোচনায় নানান জায়গায় আসলে সমালোচনাগুলো রয়েছে। তো এবারের যেই রোড শো, এবারের যে সামিট হয়েছে বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য, এবার কিন্তু আর বিদেশে গিয়ে এভাবে বিদেশি বিনিয়োগ আকর্ষণের বিদেশি বিনিয়োগকারীদের কাছে যায়নি। এবারের যে সামিটটা আমরা দেখলাম সেই সামিটে হচ্ছে সরাসরি বিদেশি বিনিয়োগকারীদেরকে নিয়ে আসা হলো, যেখানে আসলে অংশ নিয়েছেন মোটামুটি বলা যায় যে 40টি বেশি দেশের বিনিয়োগকারীরা এখানে অংশ নিয়েছেন আমরা যতটুকু জেনেছি। আর সংখ্যা হিসেবে যদি বলি যে কতজন বিনিয়োগকারী এসেছেন, 450-র বেশি বিনিয়োগকারী এসেছেন। তো এর মধ্যে আমরা আসলে কি দেখলাম, আমরা দেখলাম যে এই বিনিয়োগে আমরা 15 কোটি ডলারের একটি চুক্তি সই করেছে বিডা এবং চীনা একটি প্রতিষ্ঠান। এরপর আমরা দেখলাম যে একটা স্টার্টআপ কোম্পানি শপআপ যারা রয়েছে তারা ইতিমধ্যেই কিন্তু যখন এই সামিট যখন চলছিল তখনই কিন্তু আসলে তারা 11 কোটি ডলারের একটা বিদেশি বিনিয়োগ পেয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো নানান কারণে হচ্ছে এবারে যেই সামিট ইনভেস্টমেন্ট সামিট যেটি হয়েছে বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য, সেটি আসলে নানান কারণে গুরুত্বপূর্ণ। এবারের সামিটে একটি সবচেয়ে ব্যতিক্রম যে জিনিসটি রয়েছে সেটা হচ্ছে রাজনৈতিক যে দলগুলো রয়েছে এই রাজনৈতিক দলগুলোর অর্থাৎ জামাত বলি, বিএনপি বলি কিংবা এনসিপি বলি, তারা কিন্তু ইন্ডিভিজুয়ালি কিন্তু বিদেশি বিনিয়োগকারীদের সাথে কিন্তু তারা বসেছে, তারা তাদের সাথে আলোচনা করেছে। তো আমরা এটা বলতে পারি যে এর আগে যে আমাদের বিদেশি বিনিয়োগকারীদের যে একটা দ্বন্দ্ব থাকে, তাদের মধ্যে যে একটা দ্বিধা থাকে যে বাংলাদেশে তারা বিনিয়োগ করবে, এখানে রাজনৈতিক স্থিতিশীলতা বা হচ্ছে রাজনৈতিক যখন ক্ষমতার যখন পট পরিবর্তন হয় তখন আমরা নানানভাবে দেখি। বুঝতে পেরেছি ওয়ালিদ, আমরা আসলে এই জিনিসগুলো দেখেছি। এটি আসলে করা হয়েছে যেন পরবর্তীতে রাজনৈতিক সরকার আসলে এই বর্তমান সরকার যেসব সংস্কার কার্যক্রমগুলো করছে বা যেসব পলিসিগুলো নিচ্ছে সেগুলো যাতে ধারাবাহিকতা থাকে, সেই জন্যই আসলে বিনিয়োগকারীদের সাথে এই উদ্যোগটা নেওয়া হয়েছে, বিনিয়োগকারীদের সাথে রাজনৈতিক দলগুলোর বসানোর ক্ষেত্রে। আমাদের সাথে জনাব মাহমুদ হোসেন আছেন, তার কাছ থেকে জানতে চাইব। জনাব মাহমুদ হোসেন, যেটি আমাদের সহকর্মীরা বলছিলেন যে বেশ কিছু বিষয়, একটি হচ্ছে যে আগের সময়ের যেসব উদ্যোগগুলো ছিল বিনিয়োগ আকর্ষণে সেগুলো আসলে ব্যর্থ হয়েছে, সেই জায়গাটাতে এইটি কেন সফল হবে আপনি কি মনে করেন? এটি সফল হবে কেন আশা করছি আমরা? দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আপনি যদি দেখেন যে বিগত সময়ে আপনার প্রচেষ্টাগুলো কেন ব্যর্থ হয়েছে, এর মধ্যে সবচেয়ে বড় একটা ব্যাপার ছিল ইনফ্রাস্ট্রাকচার এন্ড রেগুলেটরি চ্যালেঞ্জ। এখন দেখেন রেগুলেটরি চ্যালেঞ্জে যে আপনার আমলাতান্ত্রিক জটিলতা ছিল বা দীর্ঘসূত্রিতা ছিল, সেখানে একদম স্পেসিফিক পয়েন্ট ধরে, যেটা বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান মহোদয় বললেন যে দেখেন কোরিয়ানদের একটা ইস্যু সলভ করে দেওয়া হলো এবং এটাকে এক্সাম্পল হিসাবে ধরে পরবর্তীতে পটেনশিয়াল ইনভেস্টররা যেন এরকম রেগুলেটরি চ্যালেঞ্জ আমলাতান্ত্রিক জটিলতার জন্য না পড়েন, সেটা নিয়ে তারা কাজ করবেন। এই যে আপনার যেগুলো রোড ব্লক ছিল, শো স্টপার ছিল, সেগুলা যদি আপনার সলভ করা যায় তাহলে আপনার বাংলাদেশে তো বিনিয়োগ হবে। কেন আমি দুটো পয়েন্ট বলি যে দেখেন, এতটুকু একটা দেশে 18 কোটির বেশি জনগোষ্ঠী, কত কনজিউমার, লোকাল কত কনজামশন, এখানকার মতো চিপ লেবার কোথায় আছে, এখানকার মতো মানুষের কমিটমেন্ট, মানে কোনো কিছুতে হেরে না যাওয়া, সব কার্যক্রম সব অ্যাসাইন কাজ ঠিকঠাক মতো করা, এই যে একটা উদ্যম মানুষের মধ্যে যে আমাকে করতেই হবে, সেটা লেবার থেকে শুরু করে টপ লেভেল ম্যানেজমেন্ট পর্যন্ত, এটা কিন্তু অন্য অনেক পাশ্চাত্যের দেশে পাবেন না। তো কাজেই দেখেন, ইনভেস্টমেন্ট কিন্তু আপনি খুব ইজিলি বাইরে থেকে ক্যাপিটাল আনতে পারবেন, টেকনোলজি আনতে পারবেন, মেশিনারি আনতে পারবেন, বাট লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিতে এত পরিমাণ লেবার কিন্তু আপনি মুভমেন্ট করতে পারবেন না। তো কাজেই বাংলাদেশে একটা সফল ভেঞ্চার হওয়ার জন্য যেসব রসদ দরকার, সব রসদই কিন্তু অ্যাভেলেবেল আছে, শুধুমাত্র পলিটিক্যাল ফেসিলেশনটা বা কমিটমেন্টটা অথবা আপনার মনে করেন আপনার রেগুলেটরি এনভায়রনমেন্টটা ছিল না।
এখন সেটা নিয়ে যদি কাজ করতে পারে তাহলে অবশ্যই হবে। দেখুন, আমি আরো 3টা পয়েন্ট বলি যে দেখেন, এই সেমিনারের মধ্যেই ইন্টারন্যাশনাল কোলাবোরেশন হলো নাসার সাথে। আপনার যেমনটা অন্য দুজন স্টুডিওতে আছেন আপনার সহকর্মী, ওনারা খুব স্পেসিফিক্যালি বললেন, দেখেন সেক্টর স্পেসিফিক ব্রেকআউট সেশন করা হলো এবং সেটা লিড দিল কারা? সিটিএন এর মতো ব্যাংক, ইউএনডিপির মতো অর্গানাইজেশন, এইচএসবিসির মতো ব্যাংক, বিজিএমই এর মতো ইনস্টিটিউশন, যারা বিভিন্নভাবে চেষ্টা করছে দীর্ঘদিন যাবত বাংলাদেশকে বিনিয়োগের স্বর্গ রাজ্য হিসাবে পরিণত করতে। এখানে ডাচ এম্বাসির কথা বলেন, তারপরে হচ্ছে ইবিএল এর মতো লোকাল ব্যাংকের কথা বলেন, সাজেদা ফাউন্ডেশনের মতো নন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বলেন, তারা সবাই কিন্তু আপনার মনে করেন এই সেশনগুলো লিড করে ইনভেস্টরদের, পটেনশিয়াল ইনভেস্টরদের আপনার কনভিন্স করতে চেয়েছে। ইভেন লোকাল প্রোডাক্টে ফিশিং পর্যন্ত করা হয়েছে। দেখেন, অ্যাপেক্সের যিনি বর্তমানে কর্ণধার আছে উনি পর্যন্ত লোকাল প্রোডাক্টে ফিশিং করেছে। তারপরে এখানে দেখেন নেটওয়ার্কিং অপরচুনিটি করার জন্য B2B, মানে বিজনেস টু বিজনেস অথবা বিজনেস টু গভর্নমেন্ট, ইভেন যারা পটেনশিয়ালি ভবিষ্যতে ক্ষমতায় আসতে পারে বা পলিসি মেকিং এ দায়িত্ব পালন করতে পারে, যেমনটা বলছিলেন সহকর্মীরা যে আপনার জামাতের সাথে, বিএনপির সাথে অথবা এনসিপির সাথে, তাদের সাথে পর্যন্ত কথা হয়েছে। দেখেন, ব্যবসা বাণিজ্য লিবারালাইজেশন করার জন্য বা আপনার মনে করেন এই যে গ্লোবালাইজেশন করার জন্য বিএনপির কিন্তু যথেষ্ট পরিমাণে একটা সাকসেস ট্র্যাক রেকর্ড আছে। সেক্ষেত্রে ইনভেস্টরদের একটু কনফিউশন থাকতে পারে যে জামাতের ক্ষেত্রে কি হবে, এনসিপির ক্ষেত্রে কি হবে। তারাও কিন্তু এখানে এসে তাদের কমিটমেন্টের কথা পূর্ণ ব্যক্ত করেছে। তো কাজী আপনার এখানটাই কিন্তু আপনার একটু ডিফারেন্ট ফ্লেভার অ্যাড করা হয়েছে। আরেকটা দেখেন যে প্রতিটা বিনিয়োগ সামিটে একটা রোড ম্যাপ দিতে হয়, যেটা আশিক চৌধুরী সাহেবের কথা বলেন অথবা আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয়ের কথা বলেন বা অন্যান্য যে সেশনগুলো যারা আপনার কন্ডাক্ট করেছে, তারা কিন্তু সেক্টরাল একটা রোড ম্যাপ দিয়েছে যে বাংলাদেশ এখন কোথায় আছে, কোথায় যেতে চাচ্ছে এবং এই যাওয়ার জন্য কোথায় কোথায় কোন চ্যালেঞ্জ গুলো কাজ করতে হবে। সো ইট ওয়াজ নট লাইক এ প্লেজার ট্রিপ অ্যাট সুইডেন অর লন্ডন, যেখানে আপনার মনে করেন ওই বিজনেস অলিগারদের নিয়ে অথবা তোষামতকারীদের নিয়ে অনেকটা আপনার প্লেজার ট্রিপ করা হয়েছে, তা কিন্তু না। এখানে যেমনটা সহকর্মীরা বলছিলেন যে খুব সুন্দরভাবে যে ইপিজেড গুলো ভিজিট করানো হয়েছে, সাকসেস স্টোরি গুলো ডেমনস্ট্রেট করা হয়েছে। তো কাজেই এবারে যদি আমার বিশ্বাস যে পলিটিক্যাল স্টেবিলিটিটা যদি থাকে, কন্টিনিউয়েশনটা যদি থাকে, তাহলে আপনার মনে করেন এই বিনিয়োগ সম্মেলন এটা সফল হওয়ার যথেষ্ট পরিমাণ কারণ আছে, যদি না আমরা নিজেরা ইচ্ছে করে এটাকে অসফল করতে না চাই। জি, ধন্যবাদ জনাব মাহমুদ হোসেন। আমরা আমাদের সহকর্মীদের সাথে আরেকটু শুনতে চাই যে খুব ছোট করে 30 সেকেন্ডে যদি আপনারা দুজনই বলেন যে এই বিনিয়োগ সম্মেলন হওয়ার পরে পরবর্তী যেই স্টেপগুলো রয়েছে, এই যে বিনিয়োগকারীরা এসে দেখে গেলেন তাদেরকে বিনিয়োগ পর্যন্ত নিয়ে আসা এবং তাদের মাধ্যমে আরও অনেক বিনিয়োগকারী নিয়ে আসা, সেই জায়গাটাতে আসলে সরকারের পরিকল্পনা জায়গাটা কি আছে, কি জানেন আপনারা? খুব ছোট করে যদি বলেন দুজনেই। প্রথমে রিয়াদ। ধন্যবাদ সাদাত। আসলে স্যার যেমনটা বলছিলেন এবং ওয়ালিদও যেমনটা বলছিলেন যে রাজনৈতিক দলগুলোর সাথে বিনিয়োগকারীদের এবার একটি বসার সুযোগ হয়েছে এবং এবারের বিনিয়োগে B2P এবং B2G এই এবার বসার কথা বলার সুযোগ ছিল এবারের সম্মেলনে। তবে বিনিয়োগকারীদের কাছ থেকে আমরা যে বিষয়টি জানতে পেরেছি, তারা বলেছেন যে নীতির যাতে পরিবর্তন না হয়, অর্থাৎ সরকার পরিবর্তন হতে পারে, নতুন সরকার আসতে পারে, যে কেউ আসতে পারে, কিন্তু নীতির যদি পরিবর্তন না হয় তাহলে পরে তাদের বিনিয়োগে যেমন আস্থা ফিরবে এবং বিনিয়োগ তারা করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং তারা এখানে যে পুঁজিটা তারা খাটাবেন বা বিনিয়োগ করবেন সেটির থেকে তারা যে লাভ সেটা নিয়ে দেশে ফিরে যেতে পারবেন, এমনটা তারা বলেছেন। এবং সেই সাথে কর্মসংস্থানটি বিষয়ে তারা বলেছেন যে তারা কর্মসংস্থান যদি সুযোগ দিয়ে তারা এই বাংলাদেশের কর্মসংস্থানও পাবে। আর একটা বিষয় হচ্ছে যে এই বিনিয়োগের আসলে বিরা কর্তৃপক্ষ যেমনটা বলছিলেন যে আসলে তাদের এই একটি রোডম্যাপ তো দেওয়া হয়েছে এবং তারা আসলে বিনিয়োগের একটি রাস্তা
ওপেন করেছেন এবং তারা বলছেন যে বিনিয়োগ কত এসেছে সেটি বড় কথা নয়, বরং একটি পাইপলাইন তৈরি হয়েছে যার মধ্য দিয়ে এখন সামনের দিকে এই বিনিয়োগ আসবে। এবং বিনিয়োগে সবশেষ সংবাদ সম্মেলনে বিডা যেটা জানিয়েছে যে তারা এখন এটি কত দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের বিনিয়োগটা নিশ্চিত করতে পারে সেই লক্ষ্যে কাজ করবে এবং ধাপে ধাপে, অর্থাৎ প্রথম ধাপে কাজটি হয়েছে, এটি 4টি ধাপের বিষয় বলা হয়েছে, প্রথম ধাপটি হয়েছে এবং আরও 3টি ধাপ রয়েছে এবং সেটি করতে তারা বলছেন যে 18 থেকে 24 মাসের মধ্যে তারা এই বিনিয়োগের বিষয়টি নিশ্চিত করবেন। এবং এরপরে পরবর্তীতে যারা আবার সামিট হবে তখন আসলে এই 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 যারা এখন এগ্রিমেন্ট করলো বা চুক্তি করলো তাদের সাথে পরবর্তী স্টেপ নিয়ে কথা হবে। আমরা একটু ওয়ালিদ আমাদের সাথে কিন্তু অতিথি মাহমুদ হোসেন আছেন, ওনার কাছে আমরা সবশেষ যাব। রিয়াজ, আপনাকে ধন্যবাদ। আমি একটু ওয়ালিদ সাকিবের কাছে ছোট করে জানতে চাই যে ওয়ালিদ সাকিব, সরকারের পরিকল্পনা কি, পরবর্তী পরিকল্পনা কি? জানেন যে বিনিয়োগ অর্থাৎ বিনিয়োগ সম্মেলন যেটি হয়েছে, ইনভেস্টমেন্ট সামিট, সেখানে আসলে সরকারের বিভিন্ন পর্যায়ের সরকারের বিভিন্ন উপদেষ্টারাও কিন্তু সেখানে অংশ নিয়েছেন। এরকম একটি অর্থাৎ সেমিনার আয়োজন করেছিল বিসিসিআই সহ আরো কয়েকটি সংগঠন। তো সেখানে বাণিজ্য উপদেষ্টা একটি কথা বলেছিলেন যে আমাদের বিদেশি বিনিয়োগকারীরা অনেক তো তাদের বিনিয়োগের যে বাধাগুলো রয়েছে তারা সে ধরনের অনেক কথা বলেছেন। তো বাণিজ্য উপদেষ্টা সেই কেন্দ্রিক একটি কথা বলেছেন যে আমাদের বিনিয়োগে যে ধরনের বাধাগুলো রয়েছে, আমাদের যে ঝুঁকিগুলো রয়েছে, অর্থাৎ সরকার সেগুলো চিহ্নিত করবে এবং সেগুলো চিহ্নিত করে কিন্তু যে বিনিয়োগের যে পরিবেশ সেটি সরকার নিশ্চিত করার জন্য চেষ্টা করবে। তো অর্থাৎ সরকার কিন্তু আসলে চাচ্ছে যে এখন এইবারের সম্মেলনের কারণে, এবারের ইনভেস্টমেন্ট সামিটের কারণে যে বিনিয়োগকারী এসেছেন তাদের থেকে বিনিয়োগ টানার জন্য এবং মোটামুটি দীর্ঘমেয়াদে এসব বিনিয়োগ যাতে দীর্ঘমেয়াদী হয় এবং তারা আরও যাতে বিদেশি বিনিয়োগ আসে সেজন্য তারা সব ধরনের চেষ্টাই করবেন। এই ছিল আর কি। অর্থাৎ আসলে সরকার আসলে আন্তরিক রয়েছে এই ব্যাপারে এবং কমিটমেন্ট আমরা আশা করতে পারি ভবিষ্যতে আসলে এটি কাজ করবে। আমি একটু জনাব মাহমুদ হোসেনের কাছে আরেকবার যেতে চাই যে জনাব মাহমুদ হোসেন, একটি মানে এখানে তো বিনিয়োগ আনার ক্ষেত্রে স্থানীয় যেসব লোকাল বিনিয়োগকারী রয়েছে তাদেরকে আস্থায় আনাটা বেশি জরুরি, কারণ তাদের কাছ থেকে আসলে এক ধরনের ফিডব্যাক নিয়ে বিদেশি বিনিয়োগকারীরা এখানে আসেন। সেটি করার জন্য বিডা একটি কাউন্সিল করার, প্রাইভেট সেক্টর কাউন্সিল করার ঘোষণা দিয়েছে। এটি কতটা কার্যকর হবে এবং এটি কতটা দরকার ছিল আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। অনেক বেশি দরকার ছিল। দেখেন, কারণ মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যখন কাজ করে তারা সবসময় কিন্তু 100% ওনারশিপে আছে না, তারা লোকাল পার্টনার নেন এবং এই লোকাল পার্টনাররাই হচ্ছে বেসিক্যালি অ্যাম্বাসেডর এবং তারাই কিন্তু ফরেন ইনভেস্টমেন্টটা কান্ট্রি কনটেক্সটে ফেসিলিটেট করে এবং রেগুলেটরি অ্যাপ্রুভালটা আপনার মনে করেন তারাই কিন্তু আপনার এখানে দেখভাল করেন। তো কাজেই তাদের কনফিডেন্সে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার এবং আমার মনে হয় যে বিদায় এবার যেরকম করে শুরু করেছে যে প্রবলেম যেখানে সেখানটায় হাত দিচ্ছেন, পলিসি রিফর্ম করছেন এবং পিপলের মাইন্ডসেট রিফর্ম করছেন। এটা যদি ঠিকমতো পরিচালন করতে পারেন, যেহেতু এখন পলিটিক্যাল ইনভলভমেন্টটা নাই। আমরা জানি বিগত সময় কি হয়েছে, চায়নায় একটা ভিজিট করে আসছে, বাট ওখানে যে আপনার বিভিন্ন পার্টনারশিপ এগ্রিমেন্টটা হয়েছে, দেশে এসে ভাগাভাগি করা হয়েছে যে এই গ্রুপকে এতটা দিতে হবে, এই গ্রুপকে এতটা দিতে হবে। অনেকটা আপনার মনে করেন অনেকটা প্লেসমেন্ট ছিল, এটা কিন্তু ইনভেস্টরদের চয়েস ছিল না। এখন যেহেতু পলিটিক্যাল ইনফ্লুয়েন্সটা ওই রকম নাই এবং ওই অলিগাররাও ওই রকম করে আপনার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নাই, কাজে এটা বেস্ট টাইম যারা রিয়েল বিজনেসম্যান প্রাইভেট সেক্টরে তাদেরকে যদি আপনার পটেনশিয়াল ইনভেস্টররা নিজেরা পিক করতে পারে এবং গভর্নমেন্ট যদি রেগুলেটরি ফেসিলিটেট করতে পারে তাহলে নিশ্চয়ই এটি আসলে একটি ভালো জায়গায় যাবে বলে আমরা মনে করি, আমরা আশা করতে পারি সেটি। জনাব মাহমুদ হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের দুজন সহকর্মী রিয়াদ সুমন এবং ওয়ালিদ সাকিব, আপনাদেরকেও। দর্শক, এরই সাথে সময় হয়েছে বিজনেস আওয়ারের বিরতির, ফিরছি একটু পর, সাথে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। প্রকল্প বাস্তবায়নের নামে অনিয়ম, দুর্নীতি এবং লুটপাটের মহা উৎসবে মেতেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। কাজ না করে বিল উঠিয়ে নেওয়া, বিশেষ সুবিধা নিয়ে পছন্দের ঠিকাদারকে দিয়ে কাজ করানো সবই হয় এখানে। তবে অভিযুক্তদের দাবি সবই হয় নিয়মের মধ্যে।
প্রতিষ্ঠানটির লাগামহীন অনিয়ম ও দুর্নীতির কারণে উত্তরাঞ্চলের কৃষি অর্থনীতির উন্নয়ন ব্যাহত হচ্ছে বলে মনে করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। মতিউর মুর্তজার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভূ উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার ও বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে নাটোর জেলা সেচ সম্প্রসারণ প্রকল্পের আওতায় বড়াইগ্রাম উপজেলার নতুন বাজার এলাকায় হাইড্রোলিক ড্যাম নির্মাণের কাজ শুরু হয় গত বছর। প্রায় 176 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পটি 2019 সালে শুরু হয়ে 2023 সালের জুন মাসে শেষ হওয়ার কথা। পরে অতিরিক্ত আরো 8 কোটি টাকা বরাদ্দ করে মেয়াদ বাড়ানো হয় 2024 সালের ডিসেম্বর পর্যন্ত। কাগজে কলমে প্রকল্পের মেয়াদ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান সুপারস্টারের নামে গত ডিসেম্বরে চেক ইস্যু করে প্রকল্প পরিচালক। কাগজে কলমে নির্মাণ কাজ শেষ করা হলেও বাস্তবে কাজ শেষ হয়েছে মাত্র 1/3। কাজ চলমান থাকার বিষয়ে কেউ যেন জানতে না পারে, এজন্য কাজ চলছে রাতের আধারে। দিনে 2-1টা মিস্ত্রি সামান্য একটু কাজ করে, অধিকাংশ সময় রাত্রে এরা কাজ করে। আমি সুইচ গেটের কাজ কিছুদিন ধরে করছি, মানে ইনারা যখন ডাকে তখনই আমরা কাজ করি, ইনারা যখন ডাকে না তখন আমরা কাজ করি না। যে কাজ করছে এ কাজে এখনই যে পরিমাণ সিমেন্ট আর হলি দেওয়ার কথা সেগুলো দিচ্ছে। রাতের আধারে কাজ চলমান থাকলেও অভিযুক্ত প্রকল্প পরিচালক সুমন্ত কুমার বসাকের দাবি সবকিছুই নিয়মের মধ্যে হচ্ছে। টেন্ডারও করা হয়েছে, সবকিছুই করা হয়েছে, কাজ তো শেষই। আমার কাজ এখন নাই, মাঠে কাজ নেই। নাগরিক সমাজের প্রতিনিধিদের অভিমত, প্রতিষ্ঠানটির লাগামহীন অনিয়ম ও দুর্নীতির কারণে উত্তরাঞ্চলের কৃষি অর্থনীতির উন্নয়ন ব্যাহত হচ্ছে। উচ্চতর পর্যায়ে হাজার হাজার কোটি টাকার যখন দুর্নীতি হয়, সেটিরই ধারাবাহিকতায় কিন্তু শহরে, মফস্বলে, গ্রামের বিভিন্ন প্রকল্পেও আজ দুর্নীতিতে ছেয়ে যাচ্ছে। আমাদের মনে হয় যে এখনই সময় এসেছে, এটিকে আর বাড়তে দেয়া যায় না। বারবার অনিয়ম করে ছাড় পাওয়ায় প্রতিষ্ঠানটির দুর্নীতির লাগাম টানা যাচ্ছে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।